প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। স্থল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে খবর বিশ্লেষণে অতিথি আছেন অধ্যাপক আব্দুল লতিফ, লেখক উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ দর্শক। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আজকে মালঞ্চ বুক সেন্টার এর সৌজন্যে। মালঞ্চ বুক সেন্টার রাজা মেনশনের দ্বিতীয় তলা। মালঞ্চ বুক সেন্টার কিছু বৈশিষ্ট্য, যে অনেক দুষ্প্রাপ্য বই সেখানে পাওয়া যায়। আমরা যখন দুষ্প্রাপ্য বইয়ের কথা চিন্তা করবো তখন মালঞ্চ বুক সেন্টারের সাথে আমরা যোগাযোগ করবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম। প্রতিদিনের নয়, আজকেও তিনটি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে। জাতীয় পত্রিকা ইনকিলাব, স্থানীয় দৈনিক সিলেট বাণী এবং শুভ প্রতিদিন। তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ে শোনাচ্ছি, পদ্ধতি বিশ্লেষণ করবেন। আজ 22 মাঘ 1432 বঙ্গাব্দ, 16 শাবান 1447 হিজরি, 5 ফেব্রুয়ারি 2026। আজ বৃহস্পতিবার। সেফ এক্সিটের আলামত, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কানাঘুষা। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান। তারেক রহমান সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আখ্যা দিয়েছেন তা ডিপ্লোমেট। 41 খাতে পরিকল্পনা তুলে ধরলেন জামাতের নির্বাচনী ইস্তেহার ঘোষণা। বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ করার প্রতিশ্রুতি। সুন্দর নির্বাচন করতে আমরা সক্ষম, সেনাপ্রধান। জনগণ তাদের গুপ্ত নামে ডাকে, তারা রূপ পরিবর্তন করে। গুপ্ত দলের লোকেরা জালিম হিসাবে আবির্ভূত হয়েছে, তারেক রহমান নির্বাচনী অনুষ্ঠানে নির্বাচনী প্রচারকালে বলেছেন। 31 নির্বাচনী ইস্তেহার ঘোষণা, বিজয়ী হলে শরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন। একটি দলকে খুশি করতে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে আটক। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। আর একটি খবর পড়ি, শেষ পৃষ্ঠায় যাব আমরা। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে, সব সমস্যার সমাধান ডক্টর জুবাইর রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট জুবাইদুর রহমান বলেছেন। শেষ পৃষ্ঠায় ইনকিলাব নিয়ে যাচ্ছে এখন আপনাদেরকে। শেষ পৃষ্ঠায় চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, 19 বছরের মধ্যে নজিরবিহীন অচলাবস্থা। ইসির কর্মকর্তা জনউদ্বেগ। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত, বিশেষ সুবিধায় শুল্ক কমে হবে 50 থেকে 18%। বিশাল পরিবর্তন। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা, পাসপোর্ট জমা দিয়েছি, আমার ভিসা নিয়ে কোনোদিন সমস্যা হয়নি। 3 বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণ করেছে সরকার, বিদ্যুৎ খাতে সাশ্রয় হচ্ছে 119 কোটি টাকা। শুভ সংবাদ বলা যায়। শেরপুর 3 আসনে জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা। টি-20 বিশ্বকাপের প্রাক্কালে হিন্দুত্ববাদের বিষ যেভাবে গ্রাস করলো ক্রিকেটারকে। জামাত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই, জামাতে আমি ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচন 2026, আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে 3 আসনের 2টিতে বিএনপি, 1টিতে স্বতন্ত্র মধ্যে লড়াই। ছবি সহ আসছে খবরটি। জাতীয় সংসদ নির্বাচন 2026, সিলেটের হবিগঞ্জের আরেকটি খবর, হবিগঞ্জের 4 আসনেই জিততে পারে বিএনপি, জরিপ। ভারত এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, নাহিদ ইসলাম। আর একটি ছোট্ট খবর পড়েই আমি অতিথির কাছে আসবো। ভোটের মাঠে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছে। আসছি আজকে অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। ধন্যবাদ মিলন ভাই। লাল পাসপোর্ট লাল কালি দিয়ে লেখা মধ্যে, হ্যাঁ, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা। আসলে এইসব ঘটনায় আমার মনে হয় যে বাংলাদেশে কি একটা খনি রয়েছে, প্রচুর সম্পদ এখানে। চুরি চারি করে চামারি করে শেষ হয় না, যেই আসে সেই চুরি করে। হ্যাঁ, যেই ক্ষমতায় আসে সেই চুরি করে। চুরির একটা বিশাল খনি, এবং এখানে যারা আসবে তারা মনে হয় ভালো থাকতে পারবে না, তারা চুরি করেই জীবনযাপন করবে।
হ্যাঁ, অর্থাৎ চুরি হবে, যদিও আমরা সমাজে তাদেরকে সম্মান করি। আরেকটা নিউজ হচ্ছে 41 খাতে মহৎ পরিকল্পনা তুলে ধরে জামাতের নির্বাচনী ইশতেহার ঘোষণা, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। এই 41 খাতে যে পরিকল্পনা, নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা মোটামুটি ভালো জিনিসই দেখেছি, কিন্তু একটা জিনিস নিয়ে আমার খুব আপত্তি। সেটা হচ্ছে মহিলা শ্রমিকদের শ্রমঘন্টা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা নিয়ে আসা। আসলে মিলন ভাই, আমাদের দেশে সরকারি কর্মচারীদের নিয়ে একটা গান আছে নচিকতা, 10টায় অফিস হলে আসতে আসতে 12টা বাজে, আর 4টায় যাওয়ার কথা হলে 2টা থেকে সবকিছু গোছানো শুরু হয়ে যায়। এই হলো আমাদের কালচার। এই কালচারের মধ্যে 8 ঘন্টা প্রোডাক্টিভিটি থাকে না। হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে প্রোডাক্টিভিটি কমতে কমতে এটা 4 ঘন্টাই চলে আসে, বাকি 4 ঘন্টাই চলে যায় লাঞ্চ বিরতি, এই বিরতি সেই বিরতি সব মিলিয়ে। এখানে আরেকটা ব্যাখ্যা হ্যাঁ, আছে এরপরে আপনি যদি ব্যাখ্যার কথা বলি, তখন বলেননি যে 5 ঘন্টা ডিউটি করবে, 3 ঘন্টার টাকা কিন্তু সরকার দিবে, আর 5 ঘন্টার টাকা হচ্ছে সেটা বলছি এই যে বিষয়টা, এটা হচ্ছে প্রোডাক্টিভিটি নষ্ট করার একটা পরিকল্পনা। যারা করেছেন তারা সরে আসা দরকার এখান থেকে, আমার যেটা মনে হয়। কারণ দেশের প্রোডাক্টিভিটি যদি আপনি না বাড়াতে পারেন, মানুষের প্রোডাক্টিভিটি মানে কি? প্রোডাক্টিভিটি হচ্ছে ইনপুট বাই আউটপুট রেশিও, আউটপুট বাই ইনপুট রেশিও। আউটপুট কি হচ্ছে, আমি কি দিচ্ছি এবং কি পাচ্ছি। একজন মানুষ, প্রত্যেকটা মানুষের এখন বিদেশি হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং করে, প্রত্যেকটা মানুষ যে কাজ করে তার পিছনে প্রতিষ্ঠান কত দিচ্ছে, মানুষটা কত দিচ্ছে, সেটাই। এই হিসাবটা যদি না মিলে তাহলে বলবে উই ক্যানট অ্যাফোর্ড ইউ। আর 3 ঘন্টা কাম না করলে পিছিয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টাকে মহিলাদের কাজের উপযোগী পরিবেশ করার জন্য বিভিন্ন সাপোর্ট দেওয়া যেত। হ্যাঁ, বেবি কেয়ার সেন্টার, এই সেন্টার সেই সেন্টার সবগুলা করা যেত। এবং আমাদের কয়েকটা সেক্টর টোটালি মহিলাদের উপর নির্ভরশীল। আমাদের কৃষি সেক্টর ম্যাক্সিমাম মহিলাদের উপর নির্ভরশীল, আমাদের গার্মেন্টস সেক্টর 100% মহিলাদের উপর নির্ভরশীল। তারা তো করছে তো। আলটিমেটলি এই জিনিসটাকে নন প্রোডাক্টিভ হয়ে যাবে। বিষয়টা আপনারা ভালো চিন্তা করেছেন হয়তো, কিন্তু এই চিন্তা আমাদের দেশে উপযুক্ত না। আমাদের দেশে কেন, সারা বিশ্বে কোথাও উপযুক্ত না। জাপানের শ্রমিকদের নিয়োগ করা হয় লাইফ টাইম এমপ্লয়মেন্ট দিয়ে। হ্যাঁ, তাদের স্টাইল হচ্ছে লাইফ টাইম এমপ্লয়মেন্ট, আপনার চাকরি কখনো যাবে না। এর কারণটা হচ্ছে জাপানিরা বলে আমি 24 ঘন্টা শ্রমিককে পেতে চাই। 24 ঘন্টা শ্রমিকের মাথা আমার জন্য কাজ করবে, যেরকম তার ফ্যামিলির জন্য কাজ করে। আমার ফ্যামিলি মেম্বার হিসেবে শ্রমিক থাকবে। শ্রমিককে যাকে নেব, আমি যে এমপ্লয়িকে নিব, তাকে কখনো চাকরিচ্যুত করবো না। এটা হচ্ছে মানুষের কাছ থেকে বেশি করে আদায় করার। মিলন ভাই, মানুষ কিন্তু একটা বিশাল প্রাণী। অনেক মানুষ আছে দুনিয়াতে পঙ্গু হয়ে, বিভিন্ন ধরনের প্যারালাইসিস মানুষ দুনিয়াকে অনেক কিছু দিয়ে গেছে। স্টিফেন হকিং দুনিয়াকে অনেক কিছু দিয়ে গেছে। আমাদের মানুষকে বসিয়ে খাওয়ানোর যে চিন্তা, এই চিন্তাটাই হচ্ছে ভুল চিন্তা। এই যে রাস্তাঘাটে হিউজ পরিমাণ ফকির আছে, এই ফকিরদের প্রোডাক্টিভিটি তো আছে, তাদের ব্রেইন তো কাজ করছে। যাদের ব্রেইন কাজ করছে তাদেরকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এই করতে না পারা, এদেরকে বসিয়ে খাওয়ানো, এই চিন্তাটা সঠিক না। বাকি যেগুলো আসছে ওনাদের মোটামুটি ভালো, তারপরও প্রোডাক্টিভিটি নিয়েই চিন্তা করা দরকারটা ছিল। প্রত্যেকটা দল চিন্তা করা উচিত যে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়বে। আরেকটা জিনিস, পাশাপাশি অন্য আরেকটি দলের হচ্ছে ইস্তেহার, বিজয়ী হলে শরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন। আচ্ছা, ঠিক আছে, ওনারা বিজয়ী হলে করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। জাতি যদি চায় কোনো আইনে, আমাদের কোনো কমিউনিস্ট শাসন হলেও আপত্তি নেই। জাতি যদি চায় কমিউনিস্ট শাসন হোক, আপত্তি নাই। এই জাতি যদি একই জিনিস। হ্যাঁ, যারা কমিউনিস্ট আন্দোলন করছে তারাও সংবিধান চেঞ্জ করবে, তাদের মতো করে সংবিধান করবে। হ্যাঁ, ইসলামী আন্দোলন যারা করছে তারা যদি শরিয়া আইন করে, জাতি যদি চায়, মানুষ ভোট দেয়, তাহলে তো আপত্তি থাকার কথা না। গুপ্ত দলের লোকেরা জালিম হিসাবে অভিহিত হয়েছে। এই যে গুপ্ত কথাটা কেন বলা হয় আমি জানি না। কারণ এসপিওনেজ সারা অতীত কাল থেকে, প্রাচীন কাল থেকে এসপিওনেজ ছিল। এই এসপিওনেজের ফলেই আপনার জুলাই বিপ্লব আসছে। এই যে এসপিওনেজ যারা করেছে তারাই জুলাই বিপ্লবকে সফল করেছে। কারণ হচ্ছে তারা ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে এটাকে এক্সপ্লোশন হয়ে জুলাই বিপ্লব হয়েছে। এখন এদেরকে জালিম বলাটা আসলে কতটুকু সঠিক, এটা মাননীয় নেতা চিন্তা করবেন। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। রহমান বলেছেন, পরিকল্পনা আসলে আর কল্পনা, হয়ে কল্পনার বাতাসে উড়ে যায় আমাদের সব পরিকল্পনা আসলে এমন একটা জিনিস যেটা আপনার একটা রিজিট করে ফেলে মানুষকে, যে আমি এই পরিকল্পনা করবই। কিন্তু এখন বর্তমান বিশ্ব পরিকল্পনা করে না। বর্তমান বিশ্ব চিন্তা করে আমার এই জিনিসটা করতে হবে। এরপরে যখন সিচুয়েশন যেরকম চিন্তা করি সেরকম।
যেমন মনে করেন আমেরিকা চিন্তা করছে ইরানকে আমার ধ্বংস করতেই হবে, কিন্তু কোনো পরিকল্পনা করে নাই। যে আসছে ক্ষমতায় সে চিন্তা করবে বর্তমান সিচুয়েশনে আমার কি করা দরকার। পরিকল্পনা মানুষকে রিজিট করে, সেজন্য পরিকল্পনা আজকালকার বিশ্বে, বর্তমান এআই এর বিশ্বে পরিকল্পনা সঠিক না। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কি করবেন এটা ঠিক করবেন গ্রেটার স্কেলে, আর যেটা বাস্তবায়ন করবেন তখন সময় যেটা বলবে সেই অনুযায়ী আপনার এই বক্তব্যে মনে হচ্ছে যে আগামীতে পরিকল্পনা মন্ত্রণালয়টা তো থাকার উচিত না, তাহলে পরিকল্পনা থাকবে কিন্তু ওইটা অন্য ডিজাইনে আসছে, এটা ডাইনামিক ডিজাইনে আসছে, যে সিচুয়েশন যেটা ডিমান্ড করবে সেটাই হবে পরিকল্পনা, এবং আপনি কি করবেন এটা আগে ঠিক করে রাখবেন। লতিফ ভাই আরেকটা কথা হলো যে র্যাবের নতুন নাম স্পেশাল এই নতুন নাম এটা একটা সংস্কারের নাম, সংস্কারের নামে যদি নতুন নামই হয় সংস্কার, যেমন আপনি পুলিশের দেখা গেছে ড্রেস চেঞ্জ হয়েছে, এইটার নাম কি সংস্কার? একটা পুলিশ বাহিনী হওয়া উচিত ছিল একটা দেশের রক্ষক, এটা করার জন্য তাদের মাইন্ডসেট ঠিক করা দরকার ছিল, মোটিভেশন প্রোগ্রাম দরকার ছিল। এটা না করে আপনি ড্রেস চেঞ্জ করলেন, এর আগে দেখা গেল আপনার বিডিআর এর নাম চেঞ্জ হলো, বিএসএফ হলো। তো এই নাম চেঞ্জ করে কি লাভ হয় আমি জানি না, নাম দিয়ে কি কাম, একটা গান আছে না, এই নাম দিয়ে কি কাম। আমাদের স্যার বলতেন যে কালো কৃষ্ণ মেয়ের নাম জ্যোৎস্নাময়ী দেবী রাখলেও জ্যোৎস্না হয় না। এই যে বিষয়টা, হ্যাঁ বিজেপি হয়েছে, এই বিজেপি হয়েছে, এই যে বিষয়টা নাম চেঞ্জ করে কি হয় আমি জানি না। হ্যাঁ, তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেছেন ডিপ্লোমেট, এইসব জরিপ অনেক কিছু হয়, কিন্তু জরিপগুলা বাস্তবে কতটুকু হয় এটা মানুষ ঠিক করে নির্বাচনে কাকে কে ভোট দিবে, এবং দেশের বেশি বড় ধরনের একটা অংশ সুস্থ আছে, কি করবে এটা দেখা যাবে। দেখেন চট্টগ্রাম বন্ধ 19 সালে কর্মবিরতি, মিলন ভাই সাইমনকে একবার বলছিল যে মানে বাংলাদেশের রবি যে বলছিল তুমি তাড়াতাড়ি আসো, ঢাকায় দাম দেখে গেছে মানুষ চলতে পারছে না, বললো তুমি যে চিন্তা করো না, আমি ঢাকায় গেলে আরো দাম লাগবে, আমাকে দেখার জন্য আরো দাম রেখে যাবে, সুতরাং ঢাকার দাম এটা সংশোধন দিবে না। এই যে আমাদের দেশে কোনো ভালো কাজ করা বিশ্বাস কঠিন, এবং এই কাজ করার জন্য দরকার মানে উপযুক্ত শাসক দরকার, স্বৈর শাসক দরকার। স্বৈর শাসন ছাড়া এটা শেখ হাসিনা যদি চাইতেন হয়তো করতে পারতেন, হ্যাঁ স্বৈর শাসন ছাড়া এগুলা সম্ভব না, এগুলা গণতন্ত্র দিয়ে ভালো কাজ করা যাবে, এটা হচ্ছে তার প্রমাণ। তারপরে নিউজ হচ্ছে জামাত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা পরিকল্পনা আমাদের একটা পরিকল্পনাই আসছে, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না, বাস্তবায়ন করবেন এটা আশা করি। হ্যাঁ, 9 ফেব্রুয়ারি বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি গোপন চুক্তি নিয়ে সর্বমহলে প্রশ্ন উঠবে। চুক্তি গোপন থাকবে কেন? একটা দেশের স্বার্থ যেখানে জড়িত, একটা দেশে 18 কোটি মানুষের স্বার্থ জড়িত, সেখানে চুক্তি কেন গোপন থাকবে? এই বিষয়টা আমার মাথায় আসে না। আশা করি কিন্তু একটা খবর, ইসির কর্মকর্তা যে যুগশাসে বদলে বাড়িছে, এই যে ইসি কয়দিন আছে এই নির্বাচন পর্যন্ত হয়তো তারপরে নাও থাকতে পারে, তারা বাণিজ্য যেখানে খবর আছে, যেখানে মধু আছে ভাই, সেখানে সবাই মধু আহরণ করতে চায়, এই হলো অবস্থা। আমাদের জাতি শেষ হয়ে গেছে, জাতির চরিত্র পরিবর্তন, জাতির চরিত্র শেষ হয়ে গেছে। এই চরিত্র শেষ হয়ে গেলে এই মানুষ কি আর কিছু হবে না। হ্যাঁ, আর কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখি। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই। আসলে জাতির মানুষের পরিবর্তন আনতে হবে, মনমানসিকতা, মাইন্ডসেট চেঞ্জ করতে হলে ওই রকম নেতা দরকার। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকা সুন্দর বিশ্লেষণ শুনলাম আজকে অতিথির কাছ থেকে। হাতে নিচ্ছি স্থানীয় দৈনিক সিলেটের বাণী। সিলেট বাণী প্রথম খবরটি আমরা সিলেটে পবিত্র শবে বরাত পালিত, সিলেট সহ সারা বাংলাদেশেই পবিত্র শবে বরাত বিগত রাতে হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা যেই পারি আমরা মসজিদে বাসায় উপাসনা করেছি আমরা। অন্যান্য খবর আরো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি মাসের এই গানটি অত্যন্ত জনশ্রুতি ছিল। এটা প্রতি বছরে 21শে ফেব্রুয়ারি ফিরে আসবে। আরো কিছু খবর আছে। বিজয়ী হলে ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করব, মৌলানা হাবিবুর রহমান, সিলেট 1 নম্বরের দাঁড়িপাল্লার প্রার্থী। বাজার আরো খবর, 3,26,000 প্রবাসীর ভোট দেশে পৌঁছেছে। এই খবরগুলো একটা নতুন খবর আমাদের দেশের জন্য, এবারে নির্বাচনের খবর, এটা বিশ্লেষণ করবেন আপনি। কর্মসংস্থাপন, মানবিক উন্নয়ন, টেকসই নগরায়নের রোডম্যাপ শীর্ষক নির্বাচনী ইস্তেহার ঘোষণা করলেন খন্দকার মুক্তাদি। সিলেট উন্নয়নের আকাঙ্ক্ষার সিলেট নামে মহা পরামর্শ কমিটি গঠনের আশ্বাস। আরো খবর, এটা কিন্তু অত্যন্ত মানে বাংলাদেশের জন্য তথা সিলেটের জন্য। 4 দিন আগে নিখোঁজ হয়েছিলেন লন্ডন প্রবাসী শফি, হাওরে মিলল তার অগ্নিদগ্ধ লাশ। এরকম প্রবাসীদেরকে আমরা
সালাম জানাই, রেমিটেন্স যোদ্ধা বলি। আজকে এই প্রবাসীরাও কিন্তু লাশ পাওয়া যাচ্ছে তাদের। আরো দু একটি খবর পড়ে আপনার কাছে আসছি, না শেষ পৃষ্ঠায় এখনো আছি। শেষ পৃষ্ঠায় প্রবাসী আফজাল খানের কাব্যগ্রন্থ হৃদয় পটের রং এর মোড়ক উন্মোচন। আরো খবর, আলিয়া মাঠে 7 ফেব্রুয়ারি আমিরে জামাতের জনসভা সফলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। পরপর 2বার ভূমিকম্প, আফটার শকের আশঙ্কা। আসলে সিলেট তো একটা ভূমিকম্প অধ্যুষিত এলাকা, ভূমিকম্প আমাদেরকে ইয়ে করে। জামাত প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত। আগে পরিচয় মৃত্যু সংবাদ, এখন স্থগিতের কথা সংবাদ। কোন রক্তচক্ষু উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না সিলেট 4 আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী। এই ছিল মোটামুটি সিলেট বাণী প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠার খবর। এখানে যে সংবাদটা আসছে সেটা হচ্ছে প্রবাসীদের ভোট। এটা একটা পজিটিভ, বাংলাদেশের জন্য খুবই পজিটিভ। প্রবাসীরা ভোট দিয়ে নিজেরা দেশের সরকার গঠনে সাহায্য করছে, এটা প্রবাসীদের জন্য গর্বের বিষয়, আমাদের জন্য গর্বের বিষয়। এবং প্রবাসীদের এই যে মূল্যায়ন হলো, এটা একটা বিশাল ব্যাপার, এটা হওয়া উচিত। এবং এটা যে অতীত হয়েছে, যে এটা ভালো জিনিস। আর ওই যে প্রবাসী সঠিক লাশ পাওয়া গেছে, পাওয়ারে মিললে অগ্নিদগ্ধ লাশ, অর্থাৎ আগুনে এই যে বিষয়টা মিলন ভাই, আমি বলি এই যে মুক্তাদির সাহেব ওনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনী ইশতেহার আমাদের এত বেশি আহামরি এত কিছু দরকার নাই। আমাদের দরকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকে, মানুষ এমনিতে আগাবে, মানুষকে আগানোর পথ দেখাতে হবে না। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের কোনো কথাবার্তা নির্বাচনী ইশতেহার আসে না। যেটা আমি নির্বাচিত হলে এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি 100% ঠিক হবে। হ্যাঁ, এই ধরনের কেউ আসে না। এরপরে ট্রাফিক প্রবলেম, হ্যাঁ, মানুষের শ্রমঘন্টা রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা, এটা কেউ দেখে না। এই ট্রাফিক প্রবলেম, মানুষের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ট্রাফিক প্রবলেমটা দূর হওয়া দরকার। এটা কিভাবে দূর করবেন? এই দুইটা জিনিস যদি এনশিওর করা যায়, তাহলে এই দেশের উন্নয়ন অটোমেটিক্যালি হবে। আপনি উন্নয়ন করতে হবে না, আপনি নিজের উন্নয়ন আমরা করতে পারছি না। আমরা অনেক শিল্পপতি টাকা নিয়ে, ব্যাংকের টাকা নিয়ে রিটার্ন দিতে পারছি না, নিজের উন্নয়ন করতে পারছি না, জাতীয় উন্নয়ন কেমনে করবো? এই বিষয়গুলো চিন্তা করে আপনার একটা জিনিস হাইলাইট করেন, দয়া করে যেসব প্রার্থী আছেন আপনারা বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করবেন, এরকম লাশ পাওয়া যাবে না, অগ্নিদগ্ধ লাশ যেতে হাওড়ে গিয়ে পাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ট্রাফিক প্রবলেমটা সলভ করেন। যাকে খবরগুলো আসছে আশা করি এই জিনিসগুলো আপনারা ইনশিওর করবেন। ঠিক আছে, আপনার শেষ পৃষ্ঠায় একটি খবর খবর নিয়ে, এই যে আলিয়া মাঠে যে আমিরের জামাতের যে জনসভা, জনসভাটা সফল হোক, এটা স্বাভাবিক। যদি কোনো অঘটন না ঘটুক এবং ওনার বক্তব্য মানুষ শুনুক এবং মানুষ প্রতিশ্রুতি আশায় সময় বাদুক। কোন রক্তচক্ষু উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না আরিফুল হক চৌধুরী। আরিফুল হক চৌধুরীর সামনে রক্তচক্ষুটা কোনটা আমার মাথায় আসে না। উনি নিজেই অনেক বড় প্রভাবশালী মানুষ। দর্শক, আর একটি পত্রিকা আমাদের হাতে আছে এখনো বাকি, শুভ প্রতিদিন। 1.5 বছর পার, সম্পদের হিসাব দেননি উপদেষ্টাদের কেউই। এই যে আর একটি তোলের বিলার বেরিয়ে আসছে। আরো খবর, বিএনপির বিদ্রোহী প্রার্থীকে নিয়ে বিপাকে জমিয়ত প্রার্থী, জকিগঞ্জ আসনের খবর এটা আর কি। সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে 55 বিজিপি। কানাইঘাটে চাস্তো ভাইয়ের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত। ওই যে আইন শৃঙ্খলা আবার আসছে এখানে। সময়ের স্বল্পতা আমাদেরকে এগোতে হবে আর কি। আরো সিলেট 6 অ্যাডভোকেট ইমরানের জন্য মাঠে ফয়সল চৌধুরী। এটা একটা সুবাতাস তাদের জন্য বলতে হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য, সুনামগঞ্জে বিএনপির 14 নেতা বহিষ্কার। শুভ প্রতিদিনের প্রথম পৃষ্ঠার খবর শেষে শেষ পৃষ্ঠায় আসছি। শেষ পৃষ্ঠায় তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধান নির্বাচন আখ্যা দিয়েছেন ডিপ্লোমেট। এটা আমরা অন্য পত্রিকায় ব্যাখ্যাও দিয়েছেন আপনি সুন্দর। উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে মৌলানা ওবায়দুল হক ফারুক, জকিগঞ্জের আসনের প্রার্থী। সাইফুল বিজয় টিভির সিলেট জেলা প্রতিনিধি। বাংলাদেশে টমটম চালক হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার। এটা পড়েছি খবরটি, তারপরও আবার পড়ার কোনো প্রয়োজন আমরা মনে করি না। জন্তাপুরে গভীর রাতে টিলা কাটার সময় অভিযান, 2 লক্ষ টাকা জরিমানা। গভীর রাতেও যে টিলা কাটা হচ্ছে এবং সেখানে ধরাও হচ্ছে, দুটি দিকে কিন্তু আমরা মনে করলাম যে একটা খবর এসেছে আর কি।
এবারের নির্বাচন দেশের ভাগ্য উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর রেজা কিবরিয়া কোন দলের নির্বাচন গুরুত্বপূর্ণ নয় আমি জানি না, প্রত্যেকটি নির্বাচনই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সিলেট নবম সাইকেলের প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল, এই নিয়ে আমরা শেষ করে দেওয়া যাচ্ছি শেষ পৃষ্ঠা। এখানে যে নিউজ গুলোর মধ্যে একটা নিউজে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে সম্পদের হিসাব দেননি উপদেষ্টাদের কেউই। এই জিনিসটা ভাবা যায়, প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা উপদেষ্টা কমিটি তাদের সম্পদের কেউ হিসাব দেয়নি, যেটা আমরা চিন্তা করেছিলাম প্রথম দিনই সম্পদের হিসাব দিবেন এবং যাওয়ার দিন সম্পদের হিসাব দিবেন, তা হলো না। হ্যাঁ, এখন দুর্ভাগ্য আমাদের কিছু ছাড়ে না এখানে। হ্যাঁ, মনে মনে ভাবি যে ফিরিস্তা এনে দিলেও তারা হয়তো দুর্নীতিতে লেগে যাবে। হ্যাঁ, বোঝা যায় না, বাংলাদেশ এমন একটা জায়গা আছে সেখানে দুর্নীতি ছাড়া কোনো নীতি নেই। আর বাকি খবরগুলো মোটামুটি আলোচনা হয়েছে এই যে বিদ্রোহী প্রার্থী, এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করি যে একটা দল যদি নিজের দলকে সামলাতে না পারে তাহলে দেশ সামলাবে কেমনি। তারপর দেখেন সুনামগঞ্জে 14 নেতা বহিষ্কার, এই বহিষ্কৃত নেতাদের মধ্যে অনেকে কিন্তু এমপি হচ্ছে এবার। হ্যাঁ, আবার এই বহিষ্কারে খেলা চলে। সেজন্য চিন্তা হয় যে একটা দল যদি নিজের দলকে যদি একটা মানে গ্রুপ না চালাতে পারে তাহলে দেশ কেমনি বাংলাদেশের এই চিত্রগুলো পুরাতন ছিল, এখনো দেশের নেতৃত্ব দেশ তো আসলে চালায় সেক্রেটারিরা। হ্যাঁ, সেজন্য প্রবলেম হয় না, যে কেউ বসলেই হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই, এগুলোর সমাধান হোক। আসলে পুরাতন জিনিসকে আবার নতুন করে আমরা দেখতে চাই না, এটাই তো মানুষের। সেটাই আমাদের। প্রিয় দর্শক, আজকের নির্বাচনী খবর, দেশের খবর, এই নিয়েই মূলত খবরগুলো ছিল। একটি খবর আমাদেরকে কুণ্ঠিত ব্যতীত করেছে যে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, দেশের যে অবস্থা, এই অবস্থা কিন্তু এখানে চিত্র তুলে ধরেছে। অর্থাৎ বন্দর নগরী চট্টগ্রাম যদি এইরকম অবস্থা হয় তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। আশা করি এই খবরের মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এটাকে সমাধান করবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন তারা। প্রিয় দর্শক, তিনটি পত্রিকারই আমরা সুন্দর বিশ্লেষণ শুনলাম আজকের অতিথির কাছ থেকে। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে, তবে আগামীকালকে শুক্রবার, শনিবারে যথাসময়ে আমরা হাজির হব আরো তিনটি পত্রিকা নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবং অনুষ্ঠানটি আজকে সম্প্রচারে মালঞ্চ বুক সেন্টার আমাদেরকে সম্প্রচার সহযোগিতা করেছেন, এই জন্য তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আজকে অতিথি।